প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে যেই ঘটনা নিয়ে হাজির হয়েছি, এই ঘটনাটি শুনলে আপনার শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠবে। ঘটনাটি যখন পড়ছিলাম, বিশ্বাস করুন, প্রতিটা ধাপে অদ্ভুত একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল। আশা করি এই ঘটনাটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে, তাই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। তো চলুন শুরু করা যাক ঘটনাটি। এই অদ্ভুত ঘটনাটা শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে। এক প্রচণ্ড বর্ষণমুখর সন্ধ্যায় সে আমাদের ঘটনাটা বলেছিল। আমরা তখন ভার্সিটিতে পড়তাম। প্রতি বৃহস্পতিবার ছিল আমাদের মুড়ি পার্টি। হলের মেঝেতে পেপার বিছিয়ে তাতে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, সরিষার তেল একসাথে মাখিয়ে আমরা মুড়ি পার্টি করতাম। এর সাথে চলতো আমাদের আড্ডা। সারা সপ্তাহের ৯টা-৫টা রুটিন লাইফের পর এরকম একটা মুড়ি পার্টি ছিল আমাদের জন্য প্রচণ্ড গরমে এক পশলা ঠান্ডা হাওয়ার মতো। সেদিন মুড়ি পার্টি শুরুর পরপরই কারেন্ট চলে গেল। বাইরে ঝড় শুরু হয়েছে, কারেন্ট যে চলে যাবে কিছুক্ষণের মধ্যে বোঝাই যাচ্ছিল। অন্ধকারে তো আর মুড়ি খাওয়া যায় না। মাফি তাই একটা মোমবাতি ধরালো। মোমের আলোয় আমাদের চারপাশটা আলো আধারি মিশিয়ে কেমন রহস্যময় হয়ে উঠল। তার ওপর বাইরে এক টানা বৃষ্টি, কেমন একটা নেশা ধরা পরিবেশ। এর মধ্যেই সৌভিক প্রস্তাব করল, এমন একটা পরিবেশ ভূতের গল্প করার জন্য অতি উত্তম। আমরা আজকে ভূতের গল্প করব। প্রথমে তার প্রস্তাবটা আমরা অট্টহাসিতে উড়িয়ে দিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আমাদের আড্ডাটা ভূতের গল্পের দিকে চলে গেছে। কার নানা ভূত দেখেছিল, কার দাদা জিনের সাথে কুস্তি লড়েছিল, কার মামা গাছের উপর কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, এসব গল্পই করতে লাগলাম সবাই। আমাদের আড্ডার মধ্যে একজন চুপ করে বসেছিল। ওর নাম তাকদীর। আমরা জানতাম ও একটু অবিশ্বাসী টাইপ ছেলে, কোনো কিছুই বিশ্বাস করত না। আমাদের ভূতির গল্প শুরুর প্রস্তাবে সেই প্রথম ভেটো দিয়েছিল, কিন্তু পরে আড্ডাটা ভূতের গল্পের দিকে চলে যাওয়ায় সে প্রচণ্ড বিরক্তি নিয়ে আমাদের আড্ডার মধ্যে বসে রইল। আমরা আর চোখে ওকে দেখছিলাম আর মুচকি মুচকি হাসছিলাম। বুঝলাম আজ সন্ধেটা ওর একদম মাটি হয়ে গেছে। সবার ভূতের গল্প বলা যখন শেষ, মোমবাতিটাও জ্বলতে জ্বলতে অর্ধেক হয়ে গেছে, কে কি করব বুঝতে পারছি না, তখন হঠাৎ তাকদীর বলল, তোরা চাইলে আমি একটা গল্প শোনাতে পারি। আমরা প্রচণ্ড অবাক হয়ে বললাম, ভূতের ঘটনা? তাকদীর মোমবাতির দিকে তাকিয়ে বলল, ভূতের ঘটনা কিনা জানি না, তবে গল্পটা আমার খুব কাছের এক আত্মীয়কে নিয়ে, আমার ছোট চাচার ঘটনা। ঘটনাটার কিছু অংশ আমার নিজের চোখে দেখা, কিছু অংশ লোকমুখে শোনা। যাদের কাছে শোনা তারাও মিথ্যে বলবার মতো মানুষ না। ঘটনাটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই, তাই ঘটনাটা বলতে ইচ্ছে করে না। আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা ঘটনার পেছনে একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাহীন কোনো ঘটনা পৃথিবীতে ঘটতে পারে না। আমার চাচার সাথে ঘটা ঘটনারও ব্যাখ্যা আছে, সেটা নিশ্চয়ই পরে কোনো এক সময় বের হবে। এখন ব্যাখ্যার আগেই এমন একটা ঘটনা আমার মাধ্যমে ছড়াবে, এটা আমি মানতে পারি না। আমরা বিরক্ত হয়ে বললাম, বকবক না করে ঘটনাটা বলতো, ব্যাখ্যা আমরা দেব, তুই ঘটনাটা বল। তাকদীর বলতে শুরু করল, আমার চাচাদের মধ্যে ছোট চাচাই শুধু গ্রামে থাকেন। ফ্যামিলিতে কিছু মানুষ থাকে না যারা জীবনে কিছু করতে পারেন না? ছোট চাচা হচ্ছেন সেই টাইপ। তিনি গ্রামে থেকে জমি জমা সামলান, মাঝে মাঝে কৃষিকাজ করেন, কিন্তু সেটাতে লাভের চাইতে লসই হয় বেশি। তার ওপর তার মধ্যে একটু বাউন্ডুলে স্বভাব আছে। মাঝে মাঝেই ১-২ সপ্তাহের জন্য উধাও হয়ে যান। কখনো গানের দলের সাথে গিয়ে গান করেন, কখনো বাদ্যদের দলের সাথে গিয়ে সাপ ধরেন। আমার চাচি খুব অ্যাক্টিভ মানুষ, তিনি সংসার সামলে নেন। এই জন্যই চাচার সংসারটা টিকে ছিল, নইলে চাচার হাতে সংসারের ভার থাকলে সেই সংসার ২ দিনেও টিকত না। তো এমনই একদিন চাচা ২ সপ্তাহ নিরুদ্দেশ থাকার পর সন্ধ্যায় বাড়ি ফিরেছেন। চাচি তখন পুকুর থেকে পানি নিয়ে আসছিলেন। দেখেন চাচা দূর থেকে টলতে টলতে আসছেন। চাচির কাছে এসেই বললেন, ভাত দে তো শিগগির, খুব ক্ষুধা পাইছে। চাচি ভাত চড়িয়ে দিলেন, তরকারি তো দুপুরে রান্না করাই ছিল। চাচা ও দিয়ে খেয়েই বিছানায় শুয়ে পড়লেন।
পরদিন সকালে চাচি ঘুম থেকে ওঠানোর জন্য চাচাকে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু চাচা ঘুম থেকে উঠলেন না। শেষে চাচি চাচার নাকের কাছে হাত নিয়ে দেখেন নিঃশ্বাস বন্ধ, বুকও ওঠানামা করছে না। চাচা মারা গেছেন ঘুমের মধ্যে। চাচির আহাজারিতে ঘর ভারী হয়ে গেল। দুপুরের মধ্যেই আমরা যে যেখানে ছিলাম সবাই চলে গেলাম গ্রামের বাড়িতে। বিকেলের মধ্যেই চাচার দাফন হয়ে গেল। পরদিন আমরা সবাই যে যার নিজেদের জায়গায় ফিরে গেলাম। চাচার বাড়িতে আহাজারি করার জন্য কেবল চাচি আর তার 2 মেয়ে থেকে গেলেন। এর 3-4 দিন পরের ঘটনা। সেদিন ছিল হাটবার। গ্রামে বাজর বসে সেদিন। বিকেলে হাটে গিয়ে সন্ধ্যায় আর রাতে ক্লান্ত মানুষ ঘরে ফেরে। সেদিনও তেমনই হাট থেকে ফিরছিলেন সোহরাব দাদা। দাদাদের বাড়ি আমাদের চাচার বাড়ির পরেই। রাস্তা থেকে ঘরের পথে ঢোকার সময় দাদা দেখলেন মেইন রাস্তা আর আমাদের ভিটার মাঝে যে ছোট একটা মাটির কাঁচা রাস্তা আছে, রিন্ডিয়ার শিশু গাছ দিয়ে ঘেরা, সেখানে কে যেন টলটে টলটে হেঁটে চলেছেন। গাছপালা ঘেরা থাকায় রাস্তাটা ভীষণ অন্ধকার, ভালোমতো কিছু দেখা যায় না। দাদার হাতে টর্চ ছিল, সেটার আলো তিনি লোকটার মুখে মারলেন, আর যা দেখলেন তাতে তার হার্টবিট সেখানেই মিস হয়ে গেল। তিনি দেখলেন আমার ছোট চাচা, যিনি 3 দিন আগে মারা গেছেন, যাকে কবর দেয়া হয়েছে সবার সামনে, তিনি টলটে টলটে তার দিকে এগিয়ে আসছেন। দাদার চিৎকারে আশেপাশের বাড়ি থেকে মানুষ বেরিয়ে এলো। সবাই লাইট টাইট নিয়ে ছুটে এসে দেখল দাদা মাটিতে পড়ে আছে, আর ছোট চাচা তার পাশে দাঁড়িয়ে আছে। সবাই ভীষণ ভয় পেল। এরকম সময় সাধারণত যেটা হবার কথা ছিল, গ্রামের মানুষ ছোট চাচার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলত। কিন্তু ছোট চাচার ভাগ্যটা মনে হয় ভালো ছিল। মানুষজন তার দিকে তেড়ে গিয়েও শেষ পর্যন্ত তাকে মারল না। সবাই কেন যেন বিশ্বাস করে ফেলল ওটা ছোট চাচাই, চাচার রূপ ধরে খারাপ কোনো জিনিস না। সবাই চাচাকে ধরে নিয়ে তার বাড়ির কাছে গেল। চাচি আর তার 2 মেয়েও চাচাকে দেখে প্রচণ্ড অবাক হলো, কিন্তু তাকে বাড়িতে উঠতে দিল না। বলল ঢাকা থেকে তার আত্মীয় স্বজনরা আসবে, তারপর গ্রামের সকলের সাথে বসে নিশ্চিত হবে এটা ছোট চাচাই, এরপর তাকে বাড়িতে উঠতে দিবে। চাচাও ব্যাপারটা মেনে নিয়ে সেদিন উঠানেই রাত কাটানেন। পরদিন আমরা আত্মীয় স্বজনরা ছুটে গেলাম গ্রামে। গ্রামের চেয়ারম্যান মেম্বার সহ সবাইকে নিয়ে বৈঠক বসলো চাচার উঠানে। আর কি মানুষ! 10 গ্রামের মানুষ এসে ভেঙে পড়েছে আমাদের উঠানে। সবাই দেখতে এসেছে মরা মানুষ কিভাবে যাতা হলো। চাচার বক্তব্য নেওয়া হলো। তিনি বললেন হঠাৎ করেই তার জ্ঞান ফিরে এসেছিল। তিনি নিজেকে আবিষ্কার করেন মাটির ভেতর বদ্ধ জায়গায়। তারপর অনেক কষ্টে মাটি খুঁড়ে খুঁড়ে নিজেকে বের করে নিয়ে আসেন। এর মধ্যে সকলে গিয়ে চাচার কবরও দেখে এলো। দেখা গেল ঠিকই আছে। কবর দেখে মনে হচ্ছে কেউ ভেতর থেকে কবর খুঁড়ে বের হয়েছে। তবে এটুকু করতে যে শক্তির প্রয়োজন, সেটা চাচা কোথায় পেলেন তা কেউ বুঝতে পারল না। আমরা সবাই নিশ্চিত হলাম এটা আমাদের ছোট চাচাই। তার গলার নিচের জন্মদাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া আমাদের সাথে বলা একান্ত গোপনীয় কথাগুলো তিনি নির্ভুলভাবে বলে দিতে পারলেন। উনি যে আমাদের ছোট চাচাই, এতে কোনো সন্দেহ রইল না। আমার বড় চাচার ছেলে ডাক্তার, সে ব্যাখ্যা দিল মানুষ ক্লিনিক্যাল ডেথের পরও অনেক সময় বেঁচে ওঠে। এটা খুবই কমন। রোগীর শ্বাস প্রশ্বাস এত ধীরে চলে যে তাকে অনেকে মৃত বলে মনে করে, কিন্তু পরে দেখা যায় রোগী বেঁচে ওঠেন। এই জন্য দেখা যায় মর্গে অনেক সময় লাশ জীবিত হয়ে যায়। আবার অনেক পুরনো কফিন খোলার পর কফিন খুলে দেখা যায় কফিনের ভেতর কঙ্কাল অস্বাভাবিক অবস্থায় আছে, অর্থাৎ কবর দেবার পরও রোগী বেঁচে উঠেছিল। এমন ঘটনা আছে ভুরি ভুরি। চাচার ভাগ্যটা ভালো, তিনি বেঁচে আছেন আর আমাদের মাঝেও ফিরে আসতে পেরেছেন। এটা উপরওয়ালার পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ বলা যায়। ভাইয়ার লেকচারের পর আর কারো মনে কোনো সন্দেহ থাকল না। আব্বা আর চাচারা মিলে চাচাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। গ্রামবাসীরা চাচাকে ধরে রাজার হালে বাড়িতে উঠিয়ে দিলেন। চাচি মহানন্দে চাচাকে সবার সামনেই জড়িয়ে ধরে পরে মুখে আঁচল চাপা দিয়ে সরে পড়লেন। একটা অদ্ভুত আনন্দময় ঘটনার সাক্ষী হয়ে আমরা বাড়ি ফিরলাম। তকদির থামল। বাইরে তখন অবিরাম ধারায় বৃষ্টি পড়ছে, থামাথামি নেই। মোমবাতিটা জ্বলতে জ্বলতে এখন নিভু নিভু। দেয়ালে আমাদের ছায়াগুলো পড়ে কেঁপে কেঁপে কেমন এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করেছে। আমি তকদিরকে জিজ্ঞেস করলাম, এটুকুই ঘটনা? তকদির উত্তর না দিয়ে আরেকটা মোম ধরালো। সেই মোমটা আগের মোমের ওপর বসিয়ে মোমের জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে লাগলো। মাসখানেক পরের কথা, একদিন দুপুরবেলায় চাচি ফোন করলেন আব্বাকে।
সেদিন ছিল শুক্রবার, আমরা সবাই বাসায় ছিলাম। চাচি অনেকক্ষণ আব্বার সাথে কি নিয়ে যেন কথা বললেন। যখন আব্বা ফোনটা রাখল, দেখলাম আব্বার মুখে ভীষণ এক চিন্তার ছাপ। তখনই আব্বা আমাদের কি হয়েছে কিছু বলল না, কিন্তু সন্ধ্যায় আব্বাদের রুমে বসে আব্বা যখন আম্মাকে কথাটা বলছে, তখন আমরা শুনে ফেললাম। চাচি আব্বার সাথে কথা বলেছিল ছোট চাচাকে নিয়ে। চাচা নাকি ভীষণ অদ্ভুত আচরণ করছেন। সারাদিন তিনি পড়ে পড়ে ঘুমান আর সারা রাত জেগে থাকেন। জেগে জেগে যে তিনি কি করেন তাও কেউ বলতে পারেন না। চাচি মাঝে মাঝে রাতে জেগে দেখেন ঘর খালি, চাচা নেই। চাচা ফেরেন শেষ রাতের দিকে। কই গেছিলেন এটা জিজ্ঞেস করলেও তার কোনো উত্তর দেন না। চাচা আগে যদিও বা বাউন্ডুলে ছিলেন, হঠাৎ হঠাৎ নিরুদ্দেশ হয়ে যেতেন, তবুও সে হারিয়ে যাবার মধ্যে প্যাটার্ন ছিল। সবাই বলতে পারত কখন চাচার হারিয়ে যাবার সময় হয়েছে। সেই বাউন্ডুলে চাচার সাথে এই চাচার কোনো মিল নেই। এছাড়া চাচা আগে নিরুদ্দেশ হলেও বাড়ি ফিরে কোথায় গিয়েছিলেন, কি করেছেন, এই সবই চাচিকে বলতেন। কিন্তু এই মারা যাবার আগে 2 সপ্তাহ তিনি যে কই ছিলেন তা এখন পর্যন্ত চাচিকে বলেননি। চাচি বারবার জিজ্ঞেস করবার পরও। আরও একটা অদ্ভুত জিনিস দেখা দিয়েছে চাচার মধ্যে, যেটা সবচেয়ে ভয়াবহ। সেটা হলো গোস্ত খাওয়া। চাচা আগে বেশি গোস্ত খেতে পারতেন না। তিনি ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে এক সাধু বাবার শিষ্য হয়েছিলেন। তার পাশে থাকতে থাকতেই গোস্ত খাওয়ার প্রতি তার বিতৃষ্ণা চলে এসেছিল। এরপর থেকে তিনি গোস্ত খেতেন না। আমাদের সবার সাথে খেতে বসলে 2-3 টুকরা মাংস নিতেন ঠিকই, কিন্তু বাসায় থাকলে 1 টুকরা মাংসও খেতে চাইতেন না। তাকে বাসায় দাওয়াত দিলে তার জন্য আমরা আলাদা পদ রান্না করতাম। আর সেই চাচা এখন নাকি কেবল গোশত খেতে চান। যখনই তিনি খেতে বসেন তার পাতে গোশত থাকা চাই। গোশত ছাড়া তিনি একদম খেতে পারেন না। আমার ডাক্তার ভাইয়া এই ব্যাপারটার একটা ব্যাখ্যা দিলেন। বললেন, চাচা যখন মরার মতো কোমায় চলে গিয়েছিলেন তখন তার ব্রেন কোনোভাবে এফেক্টেড হয়েছিল, তাই তিনি এসব অদ্ভুত আচরণ করছেন। তার চেক আপ করানো দরকার। এর আগে যখন আমরা চাচার বেঁচে উঠবার খবর শুনে তাকে দেখতে গিয়েছিলাম, তখনই ভাইয়া তাকে চেক আপ করার জন্য ঢাকা নিয়ে আসতে চেয়েছিল। চাচা রাজি হননি, বলেছিলেন তিনি খুব ভালো আছেন, তার চেক আপের দরকার নেই। বেশি জোরাজুরি করার পর বলেছিলেন, আচ্ছা পরে যাবেন। কিন্তু এই 1 মাসেও একবারও চেক আপের জন্য আর এলেন না। এবার ভাইয়া জোর দিয়ে বলল, চাচাকে আসতে হবে, এখানে এসে নিউরোলজিস্ট দেখাতে হবে শিগগির। চাচা তবুও গড়িমসি করতে লাগলেন। এদিকে তার মাংস খাবার ইচ্ছা প্রতিদিন করে বাড়তে লাগল। এখন নাকি খেতে বসে এক বসায় 1 বাটি মাংস খেয়ে ফেলেন। তাকে আটকানো যায় না। মাংস খেতে দিতে না চাইলে অশ্লীল ভাষায় সবাইকে গালাগাল করেন। এটাও নতুন, কারণ চাচা এত ভদ্র মানুষ ছিলেন, কারো সাথে উঁচু গলায় কখনো কথা বলতেন না। সেই চাচা এখন মাংস না পেলে তার বউ এবং 2 মেয়েকেও গালাগাল দিতে ছাড়েন না। এর মধ্যেই চাচি ফোন দিয়ে একটা ভয়ানক ঘটনা জানালেন। সেদিন চাচার গালাগালের পরও চাচি নাকি একবেলা তাকে মাংস খেতে দেননি। এরপর সন্ধ্যায় যখন তিনি মাংস রাঁধতে বসলেন, দেখলেন মাংসের হাঁড়ি খালি। কাঁচা মাংস হাঁড়ি শুদ্ধ কে নিয়ে গেল তিনি বুঝলেন না। কুকুর বিড়াল নিলেও তো পুরো হাঁড়ি শুদ্ধ নেবার কথা না। চোর চুরি করেছে ভেবে চাচি মাংস বাদে নিরামিষ তরকারি রান্না করলেন। তবে ভয়ে ভয়ে ছিলেন, চাচাকে মাংস দিতে পারছেন না। 2 বেলা মাংস খাওয়া ছাড়া থেকে তিনি কি ভয়ঙ্কর আচরণই না শুরু করেন এই ভেবে। কিন্তু খেতে বসে চাচা কিচ্ছু বললেন না, চুপচাপ খেয়ে চলে গেলেন। চাচির কেমন কেমন যেন লাগলো। হঠাৎ মনে পড়ল, তিনি যখন মাংস হাঁড়িতে রেখে রান্নাঘর থেকে বের হয়েছিলেন সন্ধেবেলায়, চাচাকে তখন রান্নাঘরের দিকে যেতে দেখেছিলেন। চাচি কি বোঝাতে চেয়েছিলেন আব্বা বুঝতে পারলেন, কিন্তু চাচির কথা তিনি মানতে পারলেন না। একজনের মাংস খাবার নেশা উঠতেই পারে, কিন্তু তিনি যে হাঁড়ি শুদ্ধ কাঁচা মাংস খেয়ে নেবেন তা কি করে হয়? নিশ্চয়ই অন্য কেউ চুরি করেছে মাংস। আব্বা চাচিকে এসবই বোঝালেন। চাচি বিশ্বাস করলেন বলে মনে হলো না। এর মধ্যেই গ্রাম থেকে অদ্ভুত অদ্ভুত ঘটনার কথা আসতে লাগলো আমাদের কানে। গ্রামের মানুষের হাঁস মুরগি কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে রাতের বেলা। গ্রামের সবাই অবস্থা সম্পন্ন পরিবার,
মুরগি চুরি করার মতো কোনো মানুষ গ্রামে নাই। সবাই সন্দেহ করল শেয়ালের কাজ। এছাড়া আরেকটা ব্যাপার ঘটতে পারে, গ্রামের পূব পাশে চর, তার অন্য পাশে সুন্দরবনের একটা অংশ এসে শেষ হয়েছে। সবাই বলাবলি করল গ্রামে বাঘও এসে পড়তে পারে, এর আগে নাকি 2-1 বার এসেছেও। সবাই রাতে পাহারা বসালো বাঘ ধরার জন্য, কিন্তু মুরগি চুরি কমল না। চাচার মাংসের খিদা ততদিনে অনেক বেড়ে গেছে। এক বসায় 1 গামলা মাংস খেয়ে ফেলেন। পুরা গ্রামেই চাচার এই মাংস খাবার গল্প ছড়িয়ে পড়ল। সবাই খুব মজার সাথে নিল গল্পটা। বিয়েবাড়িতে চাচার জন্য মাংসের বালতি রাখা হতো, চাচা পুরোটা খেয়ে সাবার করে ফেলতেন। বিয়েবাড়ির কর্তাও তার বেয়াই বাড়ির লোকদের ব্যাপারটা দেখিয়ে খুব মজা পেতেন। মুরগি চুরির কেস নতুন দিকে মোড় নিল। এক রাতে পুপাড়ার এক মহিলা গভীর রাতে ঘর থেকে বের হয়েছেন। হঠাৎ দেখলেন এক মানুষের মতো দেখতে কি যেন তার বাড়ির সামনে দিয়ে দৌড়ে চলে গেল। ভয়ে চিৎকার করতে করতে তিনি সারা গ্রাম মাথায় তুললেন। পরে দেখা গেল তার 2টো মুরগি নেই, কে যেন নিয়ে গেছে। সবাই তখন নিঃসন্দেহ হলো মুরগি চুরির ব্যাপারটা কোনো শিয়ালও ঘটাচ্ছে না, বাঘও ঘটাচ্ছে না, গ্রামের সত্যি এক মুরগি চোরের আবির্ভাব হয়েছে। মুরগি চোরটা যে তেয়ে চাচি সন্দেহ করেছিলেন। চাচা এখনও প্রতি রাতে ঘরের বাইরে বের হয়ে যান। চাচি 2-1 বার পিছু নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। মানুষটা চোখের পলকে যেন উধাও হয়ে যায়। মাংস খাওয়ার সাথে চাচার মধ্যে যেন সুপার পাওয়ারও চলে আসছে। তার শক্তি যেমন বেড়ে গেছে অনেক গুণ, অনেক চটপটেও হয়ে গেছেন তিনি। এটা কেমনে হলো তার ব্যাখ্যা অবশ্য ডাক্তার ভাইয়া দিতে পারেন নাই। বলেছিলেন নিউরোলজিস্ট দেখালে সব কিছু জানা যাবে, কিন্তু নিউরোলজিস্ট দেখাতে ঢাকায় আনার জন্য চাচাকে একদমই রাজি করানো যাচ্ছিল না। এর মধ্যেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। আমাদের গ্রামের উত্তরপাড়ায় আব্দুল আজিজ নামে এক লোক থাকতেন। লোকটা ভীষণ গরিব, খালি একটা গাই গরু ছিল তার। গরুটাকে তিনি খুব ভালোবাসতেন। এক সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন গরুটা মাটিতে পড়ে আছে, তার পুরো গা রক্তে ভরা। কে যেন তার শরীর থেকে 1 খাবলা মাংস উঠিয়ে নিয়ে গেছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এরপর কিছুদিন শুধু গাই গরু না, ছাগল, ঝেড়া, হাঁস, মুরগি সব একই রকমভাবে মারা যেতে লাগল। রাতে যারা পাহারা দেয় তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প বলতে লাগল। আফজাল চাচার ছেলে মিন্টু গভীর রাতে বাড়ি ফিরছিল। সে নাকি দেখছিল তাদের সুপারি বাগানের মধ্যে দিয়ে কে নিঃশব্দে দ্রুত হেঁটে চলেছে। মানুষের মতোই দেখতে, অথচ এত দ্রুত চলে গেল যে মানুষ ওভাবে যেতে পারে না। সমীরণ বিবি নামের একজন রাতে ভাইয়ের বাসা থেকে 2টো মুরগি নিয়ে ফিরছিল। গভীর রাতে গাছে ঘেরা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হয়েছিল কি যেন তার পিছু পিছু আসছে। তিনি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। বাড়ির কাছাকাছি যখন এসেছেন, গাছের উপর সরসর শব্দে তাকিয়ে দেখেন একটা মানুষের মতো কি যেন গাছের উপর থেকে তার দিকে তাকিয়ে আছে, একদম তার মাথার ওপরে। তিনি চিৎকার করে মুরগি 2টো ফেলে দৌড় দেন। সকালে সেখানে গিয়ে দেখা যায় মুরগির পশম আর হাড়গোড় পড়ে আছে। এরপরই ঘটল ভয়ঙ্কর ব্যাপারটা। উত্তরপাড়ার আনিস নামের একটা ছেলের এইচএসসি পরীক্ষা ছিল বলে রাত জেগে পড়ছিল। রাত আনুমানিক 3টের সময় তার মনে হলো তার ঘরের বাইরে কেমন একটা খসখস শব্দ হচ্ছে। গ্রামে এখন কী সব ব্যাপার ঘটছে সে তো জানে, তাই ভয়ে ভয়ে জানালা খুলল এবং খুলতেই ভয়ে চমকে উঠল। সে দেখল তার জানালার ঠিক ওপাশে আমার ছোট চাচা। তার মুখে এক ভয়ঙ্কর হাসি। সে হাসছে আনিসের দিকে তাকিয়ে। তার মুখ বেয়ে রক্তের কষ পড়ছে। তার হাতে ধরা আনিসদ্বীপ 2টো মুরগি মৃত। ছোট চাচা ঠোঁটে আঙুল চেপে আনিসকে চুপ থাকার ইশারা করলেন। এরপর ফিসফিস করে বললেন, এই ঘটনা যদি কাউরে বলিস তাইলে তোরে মাইরা ফেলাবো। তারপরই রাতের অন্ধকারে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আনিস ছেলেটা সারা রাত ঘুমাতে পারল না ভয়ে। সকালে উঠে গ্রামের সবাইকে সে ব্যাপারটা বলে দিল। আর যায় কোথায়? গ্রামের সকলে সেদিনই হামলা চালালো আমাদের বাড়িতে। ছোট চাচা তখন ঘুমাচ্ছিলেন, তাকে সকলে একসাথে ধরে বেঁধে ফেলল শিকল দিয়ে। চাচার যে শক্তি, হয়তো এভাবে কেউ বাঁধতেও পারত না তাকে, কিন্তু ঘুম থেকে উঠেই
এমন আক্রমণে তিনি দিশেহারা হয়ে গিয়েছিলেন। যখন তিনি একটু ধাতস্থ হলেন, তখন চুপচাপ হাসি মুখে বসে রইলেন। নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করলেন না, শুধু মুখে এক ভয়ঙ্কর হাসি নিয়ে সবাইকে বলতে লাগলেন, আমারে ছাইরা দে সবাই, নাইলে কিন্তু একটারেও বাঁচতে দিব না। গ্রামের সবাই বাড়ি আক্রমণ করার সময়ই চাচি বাবাকে ফোন করেছিলেন। বাবাও তখনই গ্রামের একে ওকে ফোন দিয়ে কনভিন্স করে ফেলেছিলেন চাচাকে যেন মারা না হয়, তাকে যেন শুধু বেঁধেই রাখা হয়। পরদিনই আমার বাবা চাচা সবাই এসে ছোট চাচাকে নিয়ে যাবেন, ঢাকায় এনে ডাক্তার দেখাবেন। বাবার কথায় সবাই ভরসা করল। ছোট চাচাকে শিকল দিয়ে বেঁধে বাড়িতে রেখে চলে গেল। বাড়িতে তখন খালি ছোট চাচা, চাচি, তাদের 2 মেয়ে আর আশেপাশের 2 ঘরের মানুষ। তারা রাত পর্যন্ত ও বাড়িতে ছিলেন। এর পরের যা ঘটনা ঘটেছিল সব তাদের কাছ থেকেই শোনা। দুপুর পর্যন্ত সেই শিকল পরা অবস্থাতেই চাচা বসে রইলেন, ঝিমালেন। দুপুরের পর ঘুম ভেঙে তিনি চাচিকে বললেন, আমারে গোস্ত খেতে দে। চাচি জিজ্ঞেস করলেন, খিদা পাইছে? হুঁ। চাচি এক থালায় ভাত আর তরকারি মেখে নিয়ে এলেন। তরকারিতে গোস্ত ছিল না। চাচা থালা সরিয়ে দিয়ে বললেন, তোরে না গোস্ত নিয়ে আসতে বলছি, গোস্ত কই? চাচি চোখের পানি মুছে বললেন, গোশত খাইতে খাইতে তোমার এই সমস্যা। আমি কাল পর্যন্ত তোমাকে গোশত খেতে দিব না। ভাইরা আসবে ঢাকা থেকে, তারা বলবে, এরপর তোমার গোশত খেতে দিব। চাচা অশ্লীল একটা গালি দিয়ে বললেন, তোকে যেটা দিতে বলছি সেটা দিবি, কথা শুনোস না কেন? চাচি পাশের ঘরে চলে গেলেন। চাচা চিৎকার করে চাচির মা বাপ তুলে গালিগালাজ করতে লাগলেন। চাচি পাশের ঘরে গিয়ে 2 মেয়েকে নিয়ে কাঁদতে লাগলেন, কিন্তু চাচার সামনে আর এলেন না। পাশের ঘরের মানুষরা তখন চাচির সাথেই ছিলেন। চাচি কাঁদতে কাঁদতে তাদের বললেন, এত ভালো মানুষটা এমন কেন হয়ে গেল বুবু? আমারে আর ওর মাইয়াগুলারে কত ভালোবাসত। প্রত্যেক হাটবার বাজারে গিয়া মাইয়াগুলার লাইগা নিমকি, জিলাপি আর আচার কিন্না নিয়ে আসতো। আমার জন্যে আনতো চুড়ি, স্নো। ছোট মাইয়াটা বৃত্তি পাইছিল বইল্লা পুরা গেরামে মিষ্টি খাওয়াইছিল। এমন কেন হয়ে গেল মানুষটা কন্ত? সত্যি কারো কিছু বলার ছিল না। চাচা সত্যি খুব ভালো মানুষ ছিলেন। কেউ কোনো সাহায্যের জন্য বললে হাসি মুখে সে কাজ করে দিতেন। মানুষটা এমন কেন হয়ে গেল কেউ বুঝতে পারল না। বিকেলের দিকে চাচার চেঁচামেচি একটু কমল। চাচি গিয়ে চেষ্টা করল চাচাকে ভাত খাওয়াতে। চাচা ভাত খেল না। চাচি কাঁদতে কাঁদতে বললেন, তুমি এমন কেন হয়ে গেলা? কেউ কি তোমারে কিছু খাওয়াইছে? তোমারে জাদু করছে? ওই 2 সপ্তাহ তুমি কই ছিলা কও তো? আমাদের আর এত কষ্ট দিও না। চাচা মুচকি হেসে বললেন, ওই 2 সপ্তাহ আমি কই ছিলাম তা তোরে বলমু, আগে গোস্ত খাইতে দে আমারে। চাচি উঠে চলে গেলেন। চাচা আবার গালাগালি শুরু করলেন। সন্ধ্যায় চাচার অবস্থা টালমাটাল হয়ে গেল। মাদকাসক্ত ব্যক্তি মাদক না পেলে যেমন করে, চাচাও ঠিক তেমনি করতে লাগলেন। চোখ উল্টে মাথা ঝাঁকাতে লাগলেন। চাচাদের বাসায় তখনও পাশের বাসার রহিমা চাচি ছিলেন। চাচার অবস্থা দেখে তিনি একটু ভয় পেয়ে গেলেন। চাচি তখন তাকে বললেন তার বাড়ি চলে যেতে। রহিমা চাচি তবুও যেতে চাচ্ছিলেন না। চাচি জোর করে তাকে পাঠিয়ে দিয়ে বললেন, একটাই তো রাত, দেখতে দেখতে কেটে যাবে, সে যেন চিন্তা না করে। রহিমা চাচি ঘরে ফিরে গেলেন। রাতে তার ভালো ঘুম হলো না। কি সব ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন তিনি। পরদিন খুব ভোরে আব্বারা গ্রামে পৌঁছে গেলেন। আব্বার সাথে ছিল বড় চাচা আর তার ডাক্তার ছেলে। 3 জন চাচার বাড়ির সামনে এসে অনেকক্ষণ হাঁক ডাক দিলেন, কিন্তু কেউ দরজা খুলল না। শেষে তারা দরজায় জোরে বাড়ি দিতে গিয়ে দেখলেন দরজা খোলাই, কেবল চাপানো রয়েছে। চাপানো দরজা ঠেলে তারা ভেতরে ঢুকলেন। দেখলেন মেঝেতে একটা লোহার শিকল পড়ে আছে, ছিন্ন ভিন্ন। তার পাশে রক্তের বন্যা। রক্ত পেরিয়ে একটু ভেতরে গিয়ে দেখা গেল চাচি আর তার 2 মেয়ে পড়ে আছে মেঝেতে। 3 জনেরই চোখ খোলা, নিষ্পলক চোখ, শরীরে বড় জখম। কে যেন এক খাবলা মাংস তুলে নিয়েছে প্রত্যেকের শরীর থেকে। বড় চাচা সেই দৃশ্য সহ্য করতে পারলেন না। সেখানেই স্ট্রোক করলেন। আব্বাও অসুস্থ হয়ে পড়লেন। ভাইয়া তখনই তাদের 2 জনকে নিয়ে রওনা হলেন ঢাকায়।
কিন্তু ঢাকায় পৌঁছতে পৌঁছতে বড় চাচা মারা গেলেন। বাবাকে ভর্তি করা হলো হসপিটালে। অনেক দিন লেগে গিয়েছিল তার সুস্থ হতে। আমার গল্প এতটুকুই। ছোট চাচার খবর জিজ্ঞেস করিস না, কারণ আমরা জানি না তিনি কোথায় আছেন। কেবল এই ঘটনার দুদিন পর আনিস ছেলেটাকেও তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। চাচিদের মতো তার শরীর থেকেও এক খাবলা মাংস তুলে নিয়েছিল কেউ। এরপর থেকে আর গ্রামে কোনো প্রাণী খুন হবার খবর পাওয়া যায়নি। ছোট চাচাকেও দেখা যায়নি আর। তাকদীর থামল। বাইরে তখন বৃষ্টিও থেমেছে। চারিদিকে কেমন এক অসহ্য নীরবতা। আমরা তাকদীরকে জিজ্ঞেস করলাম, কেন এমন ঘটল? তার কোনো ব্যাখ্যা আছে তোর কাছে? তাকদীর মাথা নেড়ে বলল, আগেই তো বলেছি নেই। অনেকে অনেক কথা বলে। এমনও শুনেছি কেউ কেউ বলে চাচা নিরুদ্দেশ হওয়ার সেই 2 সপ্তাহে তিনি কোনো শয়তান পূজারী দলের সাথে মিশে গিয়েছিলেন। তারা তার ভেতর খারাপ কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল। আবার এমনও শুনেছি যে লোকটা ফিরে এসেছিল সে ছোট চাচা না, ছোট চাচার রূপ ধরে খারাপ কিছু। আমাদের আসল ছোট চাচা এখনো অন্য কোথাও আছে। তবে এসব কোনোটাই আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস এর বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আছে, যেটা আমরা এখনো বের করতে পারছি না। ভবিষ্যতে পারব, আমি নিজেই বের করব। আমরা জিজ্ঞেস করলাম, তোর ছোট চাচাকে আর কখনো খুঁজিসনি? তাকদীর বলল, না। বাবা সেই ঘটনার পর আর গ্রামে যাননি। গ্রামে চাচার ভিটা শূন্য পড়ে আছে। বাবা ছোট চাচার নামও এখন নেন না। আমরা নিজেরা একটু খোঁজাখুঁজির চেষ্টা করেছিলাম, পুলিশকে ইনফর্ম করা হয়েছিল, পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ছোট চাচাকে পাওয়া যায়নি আর। তবে মাঝে মধ্যে পেপারে কিছু অদ্ভুত খুনের নিউজ ছাপা হয়, যেখানে বলা হয় ভিকটিমকে খুনের পর তার শরীর থেকে মাংস খুবলে নিয়ে গেছে কেউ। খুনগুলো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাঝে মাঝে কেউ কেউ খুনিকে দেখেও ফেলে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যমতে খুনির যে বিবরণ ছাপা হয় সেই বিবরণটা ঠিক ছোট চাচার মতো। প্রিয় ভাই ও বোনেরা, ওটা কি মানুষ ছিল নাকি ভয়ঙ্কর পিশাচ জিন ছিল? কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।